হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একদম নতুন ও সঠিক নিয়মে ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে কি কাগজপত্র লাগবে, কিভাবে আপনারা কাগজপত্র সাজাবেন এবং পাসপোর্ট অফিসে গিয়ে কিভাবে জমা দিবেন, কি করতে হবে সবকিছুর প্রপার গাইড থাকবে। এবং ২০২৬ সালে যে সকল নতুন নিয়ম নীতি এসেছে সবগুলো আমি অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে কিভাবে ভিসা আবেদন করতে হয়, পাসপোর্ট রিনিউ করতে হয়, পাসপোর্ট সংশোধন করতে হয়। বিভিন্ন ভিডিও কিন্তু দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো শুরু করি মূল ভিডিও। অলরাইট, তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কম্পিউটার স্ক্রিন। এবার আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে জাস্ট গুগলে গিয়ে সার্চ করব ই পাসপোর্ট লিখে। সার্চ করে দেখতে পারবেন উপরে একটা অপশন চলে আসবে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। এটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমেই লেখা আছে যে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ছোট্ট একটি রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমাদের এই পাসপোর্ট করার জন্য কোনো পূর্বে আমরা কখনো অ্যাকাউন্ট খুলিনি, তো এখানে জাস্ট আমাদের ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খুবই সংক্ষিপ্ত এটা। তো নরমালি এখানে জাস্ট আমরা এখানে লেখা আছে প্রথমে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে আমরা একটা ইয়েস থাকবে। দেন এখানে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানার যে জেলা সেটি দিতে হবে। তো আমাদের যেহেতু বর্তমান ঠিকানার জেলা ঢাকা, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। দেন এখানে লেখা আছে সিলেক্ট পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানা সিলেক্ট করতে হবে। তো আমার থানা যেহেতু এখানে ধামরাই, আমি ধামরাই দিয়ে দিচ্ছি। আপনার এখানে কিন্তু ক্লিক করে কিবোর্ডের ওয়ার্ড প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ দিলাম এবং একই কাজ কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো একই জিনিস সবগুলো। তো এখানে আমরা আমাদের ইমেল আইডিটি দিব। তো যেহেতু আমার ইমেল আইডিটা আমি এখানে দিচ্ছি, আপনারা সেম আপনাদের ইমেল আইডিটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো ইমেল আইডি দেওয়া শেষ। এবার এখানে আই এম হিউম্যান এই চেক মার্কে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে নেক্সট পেজে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। নরমালি আপনারা যে কোনো নাম দিতে পারেন এবং সেটার প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। যেমন এখানে আমি আমার নামটা দিচ্ছি SABBIR, নামটা এসটা প্রথম অক্ষর বড় হাতে দিয়েছি। দেন @12 দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই পাসওয়ার্ডটা কিরকম দিলাম। এরকম জাস্ট আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন যেখানে একটি এবং একটি নাম্বার সংখ্যা এবং অক্ষরের সাথে একটি বড় হাতের অক্ষর দিবেন। এরকম একটা পাসওয়ার্ড সেট করবেন। তাহলে দেখবেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু ইজিলি নিয়ে নিবে। অনেকে বলে যে আমাদের পাসওয়ার্ডটা নিতে চায় না। দেন এক্ষেত্রে আমাদের নেক্সট অপশন নিচে আসলে দেখবেন যে গিভেন নেম। মূলত এখানেই কিন্তু প্রথম যে ডিফারেন্সটা আছে সেটা বলে নিই এখানে। আপনার এনআইডি কার্ডে যদি এমডি থাকে অথবা যারা মেয়ে আছে সেক্ষেত্রে যদি এমএসটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় নামের পরে কিন্তু ডট থাকে। এবার আমাদের কিন্তু এখানে গিভেন নেমে আমার যেমন নাম আছে এমডি সাব্বির খান, সেক্ষেত্রে আমি এমডি দিলাম এবং এখানে কিন্তু সবগুলো অক্ষর বড় হাতের দিতে হবে। অ্যান্ড এখানে কথা হচ্ছে যাদের আইডি কার্ডের প্রথম এমডির পরে যদি কারো ডট থাকে, আমরা এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো রকম ডট দিব না। এটা কিন্তু নিয়ম, ডট থাকলেও দিব না, না থাকলেও তো দিতে হবেই না। তাহলে এমডি স্পেস SABBIR সাব্বির। এবং এখানে যে আমাদের সারনেম আছে এখানে বসবে আমাদের যে টাইটেল অর্থাৎ খান, এইটুকু। অর্থাৎ আপনার নাম যদি ৩টি বা ৪টি থাকে, আপনি যা শেষেরটুকু দিবেন সারনেমে এবং বাকি সবগুলো দিবেন আপনি গিভেন নেমে। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আর যদি আপনার ২ টা নাম থাকে সাব্বির খান, তাহলে প্রথমে শুধু সাব্বির বসবে গিভেন নেমে অ্যান্ড দেন হচ্ছে সারনেমে খান। এরপরে আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব। তাহলে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেন এখানে আই এম হিউম্যান এই অপশনটাতে ক্লিক করে আমি জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইল অ্যাড্রেসে কিন্তু একটি ভেরিফিকেশন মেইল পাঠিয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের আমি মেইলটা ওপেন করলাম। এখানে দেখাচ্ছে নো রিপ্লাই থেকে একটা আমার পাসপোর্টের একটা ইমেইল ভেরিফিকেশন আছে। এখানে জাস্ট এই ভেরিফিকেশন এখানে হেয়ার এই অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেন আমরা আবার চলে আসলাম আমাদের সেই ওয়েবসাইটে। তো এক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব, যা আপনারা চাইলে এই হোম অপশনে ক্লিক করে এখান থেকে সাইন ইনে ক্লিক করতে পারেন। দেন এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিব, যে ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিলাম এবং এখানে আমি এখানে চেক মার্কে ক্লিক করে সাইন ইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগইন হয়ে গেল। আমার এই পাসপোর্টের ওয়েবসাইটে দেখাচ্ছে এমডি সাব্বির ওয়েলকাম। তো এবার আমরা এখান থেকে এই যে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, আমরা এটাতে জাস্ট ক্লিক করব। এখানে আমরা অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের দেখাচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। আমরা যারা সাধারণ নাগরিক তাদের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এবং যারা সরকারি কর্মকর্তা সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমরা সাধারণভাবে করবো তাই অর্ডিনারি পাসপোর্ট এটা সিলেক্ট থাকবে। দেন এক্ষেত্রে আমরা সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এরপরে
আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আপনারা চাইলে আপনাদের নিজেদের পাসপোর্ট সহ আপনাদের ফ্যামিলি মেম্বারের পাসপোর্টও করতে পারবেন। অর্থাৎ আপনার যদি বাসার ভাই-বোন, মা-বাবারটাও আপনি করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা, আলাদাভাবে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে যে পাসপোর্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এমনটা কিন্তু না। আপনি একটা অ্যাকাউন্ট থেকে খুলতে পারবেন। যেমন আমি যদি আমার নিজের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে এক্ষেত্রে এই টিক মার্ক আমি ক্লিক করব, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু নাম চলে এসেছে যে এমডি সাব্বির খান। অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশন করা শেষ করার পরে কিন্তু আপনি চাইলে আবার আরেকজনটা করতে পারবেন। যেমন আপনি এখান থেকে তখন এই টিক মার্কটা উঠিয়ে এখানে সিলেক্ট জেন্ডার ক্লিক করে দিবেন, যে ক্ষেত্রে হচ্ছে মেল বা ফিমেল। জেন্ডার সিলেক্ট করব, দেন এখানে গিভেন নেমে কিন্তু আমরা নাম টাইপ করতে, অর্থাৎ যারটা করব। যদি ধরি যে আমি এমডি রাসেল খান, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এমডি রাসেল খান দিই তাহলে কিন্তু আমি আরেকজনের পাসপোর্টও বানাতে পারবো। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আমারটাই করবো, তো এক্ষেত্রে আমি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ দিয়ে দিলাম। এখানে প্রসেসটা সব একই। তো এখানে কিন্তু আমার নামটা অটোমেটিক চলে আসলো। দেন এক্ষেত্রে হচ্ছে সিলেক্ট প্রফেশন। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে প্রফেশনে আছি সেটা সিলেক্ট করব। যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট দিতে পারবো। যারা টিচার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিচার দিতে পারেন। এছাড়া যদি কেউ ডক্টর হয়ে থাকেন ডক্টরও দিতে পারেন। আর যদি কেউ প্রাইভেট চাকরি করে থাকেন সেক্ষেত্রে তারা এখান থেকে এই প্রাইভেট সার্ভিস এই অপশনটাও কিন্তু দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার এই প্রফেশন যখনই সিলেক্ট করবেন সেইটা অনুযায়ী কিন্তু আপনাদেরকে একটা কাগজ সরবরাহ করতে হবে পাসপোর্ট অফিসে। অর্থাৎ আপনার যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সেখানে কিন্তু আপনাকে একটি আপনার এনওসি কাগজ দিতে হবে। অর্থাৎ আপনার সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড হলেও হবে। আর যারা জব আইডি কার্ড পারবেন না জোগাড় করতে, সেক্ষেত্রে অনেকে আছে অনেক চাকরি ক্ষেত্রে যাদের হচ্ছে জব আইডি কার্ড নেই, সেক্ষেত্রে তারা হচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে একটি এনওসি কালেক্ট করবেন। আর যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্টুডেন্ট আইডি কার্ড দিলেই হবে। আবার আপনারা যদি কেউ বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা অপশন আছে, সেটাও সিলেক্ট করতে পারবেন। এবং এক্ষেত্রেও এটাও কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে আপনার চেয়ারম্যান কর্তৃক অথবা হচ্ছে উপজেলা কর্তৃক কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আমরা এখান থেকে নিচে সিলেক্ট রিলিজিয়ন, এখানে আমরা হচ্ছে ধর্ম সিলেক্ট করে দিব। তারপর নিচে এখানে আমাদের বার্থ ডাটা আছে, যেটা হচ্ছে আমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ। অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে সেখানে যে আপনার জন্মস্থান, তো আপনি সেই জেলাটাই সিলেক্ট করবেন। তো সেই জেলায় কিন্তু ছাড়া আপনি কোনোভাবেই মিসম্যাচ করবেন না, আপনি অবশ্যই আইডি কার্ড দেখে এটা পূরণ করবেন। তো মানিকগঞ্জ আমরা এটা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে যাদের জন্ম নিবন্ধন আছে, যারা জন্ম নিবন্ধন আবেদন করবেন সেক্ষেত্রেও কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হুবহু একদম মিলিয়ে আপনারা দেখে দিবেন, কোনোভাবে যেন এগুলো মিসম্যাচ না হয়। এরপর সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনার নাগরিকত্ব, এক্ষেত্রে আপনি অবশ্যই বাই বার্থ দিবেন। অনেকে হচ্ছে বাই ডিসেন্ট বা অনেক কিছু দেওয়ার চেষ্টা করেন, আপনারা অবশ্যই বাই বার্থ দিবেন, এটাই হচ্ছে একদম কারেক্ট অপশন। যেটা হচ্ছে আমরা এখান থেকে 7 কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলছে এবং প্রথমেই চাচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা চেয়েছে, তো এক্ষেত্রে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনটিতে গিয়ে আমি আমার স্থায়ী ঠিকানা টাইপ করবো। অর্থাৎ আমি আমার জেলা সিলেক্ট করলাম ঢাকা। এরপর এখানে সিটি ভিলেজ হাউস, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু, তো আমাদের অনেক সময় কি হয় স্থায়ী ঠিকানায় গ্রামের বাড়িতে কিন্তু আমাদের অনেক সময় হোল্ডিং নাম্বার থাকে না। তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা কিভাবে দিবেন আমি একদম প্রপার ওয়েতেই দেখাচ্ছি। ধরে আমাদের যদি হোল্ডিং নাম্বার থাকে যেমন 6/A, 6/1/A, তারপরে দিলাম হচ্ছে মিয়া বাড়ি, তারপর হচ্ছে গ্রামের নাম দিলাম যেমন ধান তারা, এরপরে হচ্ছে এটুকু। এখন অনেকের হচ্ছে যাদের হচ্ছে এই হোল্ডিং নাম্বারটুকু নেই, তো তারা চাইলে হোল্ডিং নাম্বারটুকু না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে অনেকের আছে এই বাড়ির নামও থাকে না, যেমন কুটুম বাড়ি, মিয়া বাড়ি, এরকম বাড়ির একটা অ্যাড্রেস থাকে। তো সেটাও যদি না থাকে তাও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা পুরো গ্রামের নামটা দিবেন। যদি গ্রামের নাম হয় পঞ্চপাড়া, তারপরে কমা আপনাদের ধানতার, এইভাবে যদি গ্রামের নাম থাকে আপনার প্রপার গ্রামের নামটা আপনারা এভাবে দিবেন, দিলেই কিন্তু হবে। দেন হচ্ছে আপনাদের এখানে এই রোড ব্লক সেক্টর, এটা অপশনাল, যদি আপনাদের থাকে তাহলে আপনারা দিবেন। যদি আপনাদের আইডি কার্ডে এভাবে মেনশন থাকে যে রোড নম্বর বা ব্লক এত, তাহলে আপনারা দিবেন। আপনারা এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করতে যাবেন না, আপনাদের আইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দিবেন। দেন এখানে সিলেক্ট পোস্ট অফিস, তো আমাদের হচ্ছে পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে দিলাম যে ধামরাই 1350। অ্যান্ড এখানে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, আপনাদের ওই থানাটাও কিভাবে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এটা ধামরাই পড়েছি আমি ধামরাই দিলাম। দেন এখানে নিচে আমাদের অপশন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় অর্থাৎ বর্তমানে স্থায়ী, তাহলে এখানে টিক মার্ক দিলে কিন্তু অটোমেটিক এটা ব্লক হয়ে যাবে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেটা পূরণ হবে। আর যদি আপনাদের আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে টিক মার্ক উঠিয়ে আপনারা কিন্তু এটা আলাদাভাবে পূরণ করতে পারবেন। যেমন আমি যদি এটা আলাদাভাবে পূরণ করি তাহলে এক্ষেত্রে আমি হচ্ছে দিলাম এটা আমার বর্তমান ঠিকানা, আমি ঢাকায় থাকি। তারপর হচ্ছে সিটি ভিলেজ হাউস, তো আমার বর্তমান ঠিকানারও যে আমার অ্যাড্রেসটা সেটা দিব। যেমন এখান থেকে আমি দিলাম 55/B, আমি এখানে জাস্ট স্যাম্পল একটা অ্যাড্রেস দিলাম।
দেন এখানে হচ্ছে আমার যেহেতু এই অ্যাড্রেসটা পড়েছে হচ্ছে মোহাম্মদপুরে, তো আমি এক্ষেত্রে হচ্ছে মোহাম্মদপুর দিলাম এক্ষেত্রে। অ্যান্ড এক্ষেত্রে আমার থানাটা হচ্ছে মোহাম্মদপুর, তো এক্ষেত্রে আমি হচ্ছে এটা দিলাম। দেন এভাবে কিন্তু আপনারা পূরণ করবেন। এন্ড একইভাবে যদি আপনাদের এক্ষেত্রেও এখানে আপনাদের হোল্ডিং নাম্বার না থাকে, আপনার হোল্ডিং নাম্বারটা কিন্তু স্কিপ করতে পারবেন, তবে অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুযায়ী এটা দিবেন। তো যেহেতু আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, সেজন্য আমি বর্তমান ঠিকানা জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখালাম। এরপর এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দিলাম, অর্থাৎ আমার বর্তমান এবং স্থায়ী একই হয়ে গেল। এরপর নিচে এখানে আমার এসেছে যে কোন পাসপোর্ট অফিসে আমি জমা দিব, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যেখানে পড়বে সেইখানের ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্ট অফিসটা সিলেক্ট হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা আমাদের ঢাকা ওয়েস্ট পাসপোর্ট অফিসটা এসেছে। এবার আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে দিয়ে দিব। দেওয়ার পর নেক্সট পেজ আমার এখানে আইডি ডকুমেন্টস চাচ্ছে, অর্থাৎ আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এবং অনেকেই যারা 18 বছর পর্যন্ত যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট একটা অপশন আসবে। তো যেহেতু আমার অনেক বেশি বয়স, তো এই জন্য আমার ন্যাশনাল আইডি কার্ড অপশনই শুধু আসছে, তো আমি এক্ষেত্রে আমাদের আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিই। ওকে, আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। এই অপশনটা কিন্তু আসতে পারে, এটা হচ্ছে হয়তোবা তাদের সিস্টেম এখন আপগ্রেড হয়নি ঠিকঠাক ভাবে। তো এক্ষেত্রে আপনাদের যদি এটা অটোমেটিক ম্যাচ করে তারা ফাইন্ড আউট করে সেক্ষেত্রে ভালো। আর যদি এটা কোনোভাবে আপনার এরকম আসে যে ডাটা নট ফাউন্ড, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, এটা এরকমই, কোনো সমস্যা নেই, আপনার নেক্সট করে যেতে পারবেন, এটা থাকুক, কোনো অসুবিধা নেই। দেন আমাদের নেক্সট পেজে যেহেতু হচ্ছে নেক্সট অপশনে আমাদের যেহেতু পূর্ববর্তী কোনো পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। আর যদি আপনাদের কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, অর্থাৎ আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট ছিল তাহলে এখানে ইয়েস করতে হবে। আর যদি কারো আগে কোনো একটি ই পাসপোর্ট থেকে থাকে তাহলে এক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ এন ই পাসপোর্ট। তো যেহেতু ধরে আমাদের কোনো পাসপোর্ট ছিল না, সেক্ষেত্রে আমরা নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এটা অপশন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে এনআইডি কিছু অপশন আসবে, এগুলো আপনার কিছু করার দরকার নেই। দেন নিচে এখানে আমাদের অপশন হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, যে আপনার বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের কোনো পাসপোর্ট আছে কিনা। যেহেতু নেই সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ অপশনে সিলেক্ট করে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিব। দেওয়ার পর এখানে চেয়েছে যে ফাদার ইনফরমেশন। তো এবার আমরা হচ্ছে এই ফাদার ইনফরমেশনটা পূরণ করব। এক্ষেত্রে আমরা হচ্ছে ফাদারের নাম দিব। এক্ষেত্রে পিতার নামেও যদি এমডি থাকে এবং সেখানে যদি কোনো রকম ডট থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ডট ইউজ করব না। একইভাবে এখানে তার সিলেক্ট প্রফেশন, এই প্রফেশন অপশনে আমরা সিলেক্ট করে দিলাম যে ফার্মার। এবং অনেকেই বলেন যে পিতার যে প্রফেশন দিব সেই পিতার প্রফেশন অনুযায়ী কি কোনো কাগজ নিতে হবে কিনা, না পিতার প্রফেশন অনুযায়ী কোনো কাগজ নিতে হবে না। আর আপনার পিতার প্রফেশন যদি সে যদি মৃত হয় সেক্ষেত্রে সেটা আপনি হচ্ছে আদার অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি সে জীবিত থাকে সেক্ষেত্রে হচ্ছে তার পেশাটা দিয়ে দিবেন। দেন এক্ষেত্রে ন্যাশনালিটি আমরা সিম্পলি বাংলাদেশি সিলেক্ট করব। দেন এখানে তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব। এখন এটা কিন্তু অপশনাল আছে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দেই, কারা হচ্ছে দিবেন বা কারা দিবেন না। যদি আপনার পিতার এনআইডির সাথে আপনার এনআইডির হুবহু মিল থাকে, কোনো রকম সমস্যা না থাকে, তাহলে এখানে আপনি আইডি কার্ডের নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আপনার পিতার এনআইডি কার্ডে যদি কোনোভাবে নামের বানানটা একটু ভুল থাকে, আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ না থাকে, সেক্ষেত্রে আপনি এটা নাও দিতে পারেন, অপশনাল রাখলেও হবে, কোনো সমস্যা নেই। দেন একইভাবে আমরা মাদার ইনফরমেশন একইভাবে আমরা পূরণ করব। এখানে হচ্ছে এমএসটির পরে আমরা কোনো রকম ডট দিব না, থাকলেও দিব না, না থাকলে তো নাই। এমএসটি যেমন আমরা এখানে দিলাম রোকেয়া বেগম। দেন আমরা এখান থেকে হচ্ছে প্রফেশনে সিলেক্ট করে আমরা এক্ষেত্রে হচ্ছে যেহেতু সে হাউস ওয়াইফ সেক্ষেত্রে আমরা হাউস ওয়াইফ অপশনটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে হচ্ছে আমি আমার মায়ের এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিব। যদি একইভাবে কোনো রকম তার আইডি কার্ডের সাথে ম্যাচ থাকে তাহলেই দিব, আর যদি কোনোভাবে একটু গরমিল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা অপশনাল হিসেবে এটা না দিলেও হবে, তবে এটা ফাঁকাই রাখলাম। দেন নিচে এখানে এসে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখাচ্ছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা। তো এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দিবেন, অথবা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড দেবেন। যেমন সিঙ্গেল থাকলে কোনো অপশন আসবে না। আর যদি ম্যারিড দেই সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের স্পাউস, অর্থাৎ আমাদের স্ত্রী বা স্বামীর নাম দিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে তার আপনি একইভাবে আমি যেভাবে মা বাবার তথ্য পূরণ করা দেখালাম সেভাবে আপনি হচ্ছে এই তথ্যটা পূরণ করবেন। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি স্ত্রীর নাম দিলাম রিনা আক্তার। এরপর হচ্ছে এখানে আমরা প্রফেশন দিয়ে দিচ্ছি হাউসওয়াইফ। দেন এখানে ন্যাশনালিটি সেম একইভাবে বাংলাদেশ। অ্যান্ড একইভাবে এখানে এনআইডি নাম্বারও আমরা চাইলে যদি সব প্রপার ওয়ে একদম ঠিকঠাক থাকে তাহলে আমরা এনআইডি নাম্বারটা দিব, না হলে এটা অপশন হিসেবে না দিলেও হবে। তো এক্ষেত্রে আমি হচ্ছে এটা সিঙ্গেল দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, অর্থাৎ আপনার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো এক্ষেত্রে আমি হচ্ছে আমি যদি মাদার অপশন সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যে মায়ের তথ্য পূরণ করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসলো। দেন এখানে তার অ্যাড্রেসটা জাস্ট দিতে হবে। তো অ্যাড্রেসটা হচ্ছে যেহেতু আমার অ্যাড্রেসটাই সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভিলেজে আমি দিয়ে দিলাম পঞ্চপাড়া ধানতারা। দেন এক্ষেত্রে হচ্ছে আমি আমার পোস্ট অফিসটা দিয়ে দিলাম
তারপর হচ্ছে এখানে থানাটা। একইভাবে আপনারা তথ্য পূরণ করবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস না দিলেও হবে অ্যান্ড মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো আমরা একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে দিব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমরা পাসপোর্টটা আসলে কত দিনের বানাবো। যেমন এখানে দেখাচ্ছে পাসপোর্ট ৪৮ পেজ এবং ৬৪ পেজ। তো প্রথমেই বলি ৬৪ পেজ হচ্ছে অনেক মোটা বই, সেটা সচরাচর আমরা বানাই না। রেগুলার যেটা সেটা ৪৮ পেজই, এবং এক্ষেত্রে ৪৮ পেজ ৫ বছরের জন্য হচ্ছে ৳৪,০২৫ লাগবে, এবং ১০ বছরের জন্য যদি বানাই সেক্ষেত্রে ৳৫,৭৫০। মূলত ৪৮ পেজ এবং ১০ বছর, এটাই হচ্ছে সবচেয়ে আইডিয়াল। এটা দিয়ে আপনার ১০ বছর ইজিলি চলে যাবে, আমরা যারা রেগুলার ট্রিপ করব বা ট্যুর দিব। আর ৬৪ পেজ হচ্ছে যারা অনেক বেশি পেজ সচরাচর প্রতি মাসে বা প্রায় বিদেশে যাতায়াত করে, সেক্ষেত্রে তারা হচ্ছে ৬৪ পাতার পেজ নিতে পারে। তো আমরা হচ্ছে ৪৮ পেজ ১০ বছর এটা আমরা নিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি অপশন চলে আসলো, যে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি। ৩ টা অপশন আপনাদের একটু বুঝিয়ে দিই। রেগুলার ডেলিভারি হচ্ছে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন যেদিন পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন সেই দিন হতে ২১ দিন পরে, অর্থাৎ ২১ কর্মদিবস পরে, শুক্র শনি বাদ দিয়ে ২১ কর্মদিবস পরে আপনাকে পাসপোর্টটা ডেলিভারি দিবে। অ্যান্ড এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আপনাকে ৭ দিনের মধ্যে তারা পাসপোর্টটা ডেলিভারি দিবে। অ্যান্ড সুপার এক্সপ্রেস ডেলিভারিটা হচ্ছে এটা আর ৩ দিনের মধ্যে দিবে। তবে এটা পাওয়ার জন্য আপনার পূর্ববর্তী একটা পাসপোর্ট থাকা লাগবে। অর্থাৎ যারা কেবলমাত্র পাসপোর্ট রিনিউ করবেন তারাই হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধাটা পাবেন। আর যারা নতুন একমাত্র নতুন ১ম বার ওই পাসপোর্ট করবেন তারা শুধুমাত্র রেগুলার অথবা এক্সপ্রেস। তো রেগুলার ডেলিভারি যদি আমরা অপশন রাখি তাহলে দেখতে পাচ্ছেন ৳৫,৭৫০ দেখাচ্ছে। আর যদি আমরা এক্সপ্রেস ডেলিভারি দেই সেক্ষেত্রে কিন্তু ৳৮,০৫০ দেখাচ্ছে। তো যাদের আর্জেন্ট প্রয়োজন তারা এটা নিতে পারেন। তো আমি রেগুলার ডেলিভারিটাই নিলাম। দেন এক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এভেইলেবল ডেট, অর্থাৎ আজকে কিন্তু আমি এই ২ তারিখে অ্যাপ্লিকেশন করছি। তো এক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারি ২৬ দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এই ২৬ তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এবং চাইলে আপনারা পরের মাসেও হয়তো নিতে পারবেন। তবে আমি এক্ষেত্রে যে ডেটগুলো এভেইলেবল দেখাচ্ছে সেগুলো আমি সিলেক্ট করি। যেমন এখানে আজকে ২ তারিখ, তো আমি আগামীকালকে কিন্তু পাসপোর্ট অফিসে জমা দিতে পারবো, এবং ৪ তারিখ যেহেতু সরকারি ছুটি সেজন্য এটা কিন্তু এখানে ব্লক দেখাচ্ছে। তো আমি ধরি আমি একটু সুবিধা মতো আমার ডেট নেই। আমি ৮ তারিখ ডেট নিলাম, এবং ৮ তারিখ এখানে আমার সময় দেখাচ্ছে যে সকাল ৯:৩০, ৯:৪২ আপনি কোন সময় জমা দিতে চান। তো আমি নিয়ে নিলাম আমি সকাল ৯:৪ অর্থাৎ আমি ১০টার দিকে আমি এটা পাসপোর্ট অফিসে জমা দিব। সেক্ষেত্রে আমি এটা হচ্ছে সিলেক্ট করে নিচে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ড্রাফট আকারে চলে আসলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ২৯ মিনিট আমাকে সময় দিয়েছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য। এখানে আপনি হচ্ছে আপনার সমস্ত ডিটেইলস একদম সঠিকভাবে আপনি পুনরায় একদম সবকিছু রিভিশন করবেন যে কোথাও কোনো ভুল হলো কিনা। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এডিট অপশনে গিয়ে কিন্তু এগুলো আবার কারেকশন করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে টিক মার্কে ক্লিক করে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট দিবেন। তারপর এখানে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ২ টি অপশন এসেছে, অনলাইন পেমেন্ট এবং হচ্ছে একটি অফলাইন পেমেন্ট। তো আমি সবসময় বলব আপনারা অফলাইন পেমেন্ট অপশনটি দিবেন। কেননা অফলাইন পেমেন্ট দিলে আমরা হচ্ছে সেটা ব্যাংকে গিয়ে টাকা জমা দিব, এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার পর একটা সুবিধা হচ্ছে যদি কোনোভাবে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা হয়, যদি আপনাকে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি আবার বাতিল করতে হয়, পরবর্তীতে আপনি যখন আবার অ্যাপ্লিকেশন করবেন তখন এই ব্যাংকের যে টাকা জমা দিয়েছেন এই রসিদ দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি আবারও সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি অনলাইন পেমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য এই পেমেন্টটা কার্যকর হয়ে যাবে। পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন যদি কোনোভাবে আপনি ক্যানসেল করেন তাহলে কিন্তু অনলাইন পেমেন্টের টাকাটার ব্যাক পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অফলাইন পেমেন্টটাই দিব, যেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশন করে এই টাকাটাকে আবার কাজে লাগাতে পারি। তো অফলাইন পেমেন্ট সিলেক্ট করলাম। অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পরে কিভাবে আপনার ব্যাংকে টাকা জমা দিবেন সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এখানে দেখেন সিলেক্ট করার পরে কিন্তু আমার নেক্সট পেজে চলে আসলো যে প্রিন্ট সামারি, এবং একটা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। তো আমরা প্রথমেই হচ্ছে এই ডাউনলোড করে নিলাম আমাদের অ্যাপ্লিকেশনটি। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হলো। তো এই ৩ পেজের এখানে একটা অ্যাপ্লিকেশন আছে। এই ৩ পেজের অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্রিন্ট আউট দিয়ে নিবেন। অ্যান্ড লাস্ট পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট এবং এখানে একটা সিগনেচার অপশন আছে। অর্থাৎ আপনারা যে ডেটে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি জমা দিতে যাবেন সেই ডেটে আপনারা এখানে ডেট দিবেন এবং এখানে সিগনেচার দিবেন। অ্যান্ড সেটা দেওয়ার পরে আপনারা এখান থেকে যে প্রিন্ট সামারি অপশনটা একটা পাচ্ছেন, এই প্রিন্ট সামারিতে ক্লিক করলেও দেখবেন এখানে একটা পেজ আসবে। এই পেজটাও কিন্তু আপনারা পিডিএফ আকারে, যেখানে সেভ এস পিডিএফ, এখানে পিডিএফ আকারে সেভ করেন, অথবা আপনাদের যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনারা প্রিন্টারে সিলেক্ট করুন, তো প্রিন্ট দিয়ে নিবেন, কারণ এই পেজটাও কিন্তু আপনাদের লাগবে।
দেন আপনারা কি করবেন, এই পেজটা এবং এই প্রিন্ট সামারি এবং হচ্ছে এই অ্যাপ্লিকেশন ৩ পেজের এই ২ টা আপনারা প্রিন্ট আউট দিয়ে এবং আপনাদের একটি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনারা যেকোনো ব্যাংকে চলে যেতে পারেন। যেমন সোনালী ব্যাংকে গিয়ে আপনারা সেখানে যদি কাউন্টারে গিয়ে বলেন আমি যে পাসপোর্টের টাকা জমা দিব, তাহলে কিন্তু আপনাকে তারা প্রসেস দেখিয়ে দিবে। তো আপনি সেখানে টাকা জমা দেওয়ার পর একটি ভাউচার পাবেন। তো আমি আপনাদেরকে বললাম যে আপনারা সেই প্রিন্ট সামারি এবং আপনাদের এনআইডির ফটোকপি এবং ডাউনলোড করে যে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছি ৩ পেজের, সেগুলোর ফটোকপি নিয়ে কিন্তু আমরা চলে যাব ব্যাংকে। সেখানে গিয়ে আমরা যে পাসপোর্টের টাকাটা জমা দিব, দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা রিসিট দিবে। এবার কিন্তু আমাদের কাগজপত্রগুলো সাজাতে হবে। কিভাবে সাজাবো? সবার ১ম এ কিন্তু আমরা সেই আমাদের ব্যাংক রিসিটটা দিব। দেন তার নিচে আমরা সেই প্রিন্ট সামারি দিব যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট লেখা থাকবে। দেন তারপরে আমরা সেই ৩ পেজের যে ফটোকপি অর্থাৎ ৩ পেজের যে আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল, সেইটা আমরা দিব। সেখানে সিগনেচার করব এবং তারিখ দিব, যে তারিখে জমা দিব। দেন তার নিচে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিব এবং অরিজিনাল ভোটার আইডি কার্ডটা আমরা সেদিন সাথে নিয়ে যাব যেদিন পাসপোর্ট অফিসে যাব। অনেক সময় তারা দেখতে চায়। তার নিচে হচ্ছে আমরা ইউটিলিটি বিল দিব, অর্থাৎ আপনার বাসার বিদ্যুৎ বিল বা পানি বিল যেটা সরকারি বিল, সে একটা বিলের কাগজ দিব। অবশ্যই সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যেকোনো একটা হতে হবে। দেন হচ্ছে আমাদের জব আইডি কার্ড দিতে হবে, অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট থাকবো তার স্টুডেন্ট আইডি কার্ড দিব। যাদের জব আইডি কার্ড আছে তারা জব আইডি কার্ড দিব এবং কারো যদি জব আইডি কার্ড জোগাড় করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা সেই কোম্পানি থেকে একটা এনওসি নিব। এরপর লাগবে নাগরিক সনদ, যেটা হচ্ছে আপনি চেয়ারম্যান, কাউন্সিলর থেকে সংগ্রহ করতে পারেন এবং বর্তমান যদি এখান থেকে সংগ্রহ করা সম্ভব না হয়, আপনি উপজেলা থেকে ইউএনও থেকেও কিন্তু এটা নিয়ে নিতে পারেন। তো মূল কাগজগুলো কিন্তু ছিল এগুলোই। তবে এক্ষেত্রে যদি আপনারা ম্যারিড হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিননামার ফটোকপি নিতে হবে এবং তারপরে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাবা-মায়ের আইডি কার্ডের একটা ফটোকপি সাথে দিতে পারেন। তবে আমি যেহেতু অ্যাপ্লিকেশনের সময় বলেছি, যদি আপনাদের আইডি কার্ডের সাথে ম্যাচ না থাকে, সেক্ষেত্রে আপনার এটা দেওয়ার দরকার নেই। তবুও সাথে নিয়ে যাবেন। যদি কোনোভাবে তারা চায়, সেক্ষেত্রে সেটা আপনারা দিবেন। আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নেই। তো এক্ষেত্রে হচ্ছে এই কাগজগুলো আপনারা প্রপার ভাবে একদম সম্পূর্ণ সুন্দর মতো আপনারা কমপ্লিট করবেন। অ্যান্ড অনেকেই বলেন যে এই ফটোকপিগুলো কি সত্যায়িত করতে হবে কিনা? না, এই ফটোকপিগুলো কোনোভাবে সত্যায়িত করার প্রয়োজন নেই। যেমন ভোটার আইডি কার্ড, এছাড়া হচ্ছে আপনার যে অন্যান্য আপনি কাগজগুলো দিবেন, সেগুলো সত্যায়িত করার প্রয়োজন নেই। তবে আপনি হচ্ছে আপনার যে আইডি কার্ড, তারপরে আপনার বিদ্যুৎ বিল এবং আপনার যে নাগরিক সনদ থাকবে, এগুলোর আপনি সবগুলো অরিজিনাল কপিগুলো সেদিন সাথে নিয়ে যাবেন। তারা যদি দেখতে চায়, তাহলে কিন্তু সেগুলো আপনাকে দিতে হবে এবং আদারওয়াইজ আপনি চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতার যদি কোনো সার্টিফিকেট এসএসসি বা এইচএসসি, সেগুলোও কিন্তু আপনি ১ কপি ফটোকপির সাথে নিয়ে যেতে পারেন। বাট আমি যে কাগজগুলো ১ম এ বললাম, সেগুলোর কিন্তু আপনি একটা পিন করে কিন্তু এগুলো ফাইল করবেন। এটা কিন্তু আপনি ফাইনালি সাবমিট করবেন। এছাড়া এক্সট্রা কাগজগুলো আপনি জাস্ট সিকিউরিটি পারপাস নিয়ে যাবেন। তো এগুলো কিন্তু আপনি এখানে শেষ জমা যদি দিয়ে আসেন, যখন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসবেন, আপনাকে একটি রিসিপ্ট কপি দিয়ে দিবে, অর্থাৎ ডেলিভারি কপি দিয়ে দিবে। তারপর সেই মেসেজ চলে আসলে সেই কপিটি নিয়ে আপনি যখন আবার পরবর্তীতে যাবেন, তখনই কিন্তু আপনাকে আপনার পাসপোর্টটি বুঝিয়ে দিবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এছাড়া কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন মোবাইলের রিভিউ সহ ইলেকট্রনিক গ্যাজেটের ভিডিও দেওয়া আছে। চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।